হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াজ সানোপ্রেডিয়া। আমরা যে গ্রুপ সিডের ক্লাস চালু করেছি, আজ তার পরবর্তী সেট নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেখে নেওয়া যাক এই সেটে কী কী কোশ্চেন রয়েছে। এবং তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। চলো তাহলে এই সেটটি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, বিশ্ব খাদ্য দিবস পালিত হয় 16ই অক্টোবর, 16ই ডিসেম্বর, 16ই আগস্ট, 23শে জুলাই। উত্তর কী হবে? বিশ্ব খাদ্য দিবস পালিত হয় 16ই অক্টোবর। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর কসাইখানা বলা হয় চিকাগো, শিলিগুড়ি, লন্ডন, কলকাতা। উত্তর কী হবে? পৃথিবীর কসাইখানা বলা হয় চিকাগোকে। পরবর্তী প্রশ্ন, ভারতের দুধের বালতি বলা হয় হরিয়ানা, গুজরাট, পশ্চিমবঙ্গ, দিল্লি। উত্তর কী হবে? ভারতের দুধের বালতি বলা হয় হরিয়ানাকে। দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদী কোনটি? কৃষ্ণা, নর্মদা, কাবেরী, তিস্তা। উত্তর কী হবে? উত্তর হবে দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদী হল নর্মদা। দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদী দুটি নর্মদা এবং তাপ্তি। দেখো লেখা আছে, দক্ষিণ ভারতের প্রধান নদীগুলোর মধ্যে নর্মদা ও তাপ্তি হলো একমাত্র নদী যা পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে। বাকি তিনটি বিকল্প কৃষ্ণা, কাবেরী, তিস্তা পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। নর্মদা নদী মধ্যপ্রদেশের অমরকণ্টক মালভূমি থেকে উৎপত্তি লাভ করে এবং মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়। তাহলে পশ্চিম বাহিনী নদী হলো নর্মদা ও তাপ্তি। এটি আরব সাগরে গিয়ে পড়েছে এবং এটির উৎপত্তি কোথায়? না, মধ্যপ্রদেশের অমরকণ্টক মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে ধান চাষের নিদর্শন পাওয়া গেছে? কালীবঙ্গান ও রূপার সমস্ত হরপ্পীয় ক্ষেত্রে, হরপ্পা, লোথাল ও রংপুর। উত্তর কী হবে? সিন্ধু সভ্যতার যে কেন্দ্রে ধান চাষের নিদর্শন পাওয়া গেছে সেটি হলো লোথাল ও রংপুর। পরবর্তী প্রশ্ন, সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কানাডা, কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া। উত্তর কী হবে? সংবিধান সংশোধন পদ্ধতি দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কতগুলি? 10টি, 11টি, 12টি, 6টি। উত্তর কী হবে? ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য হলো 11টি। আগে ভারতীয় সংবিধানের 10টি মৌলিক কর্তব্য ছিল, এখন সংশোধনী হয়ে পড়ে সেটা 11টা হয়েছে। আর আরেকটা কোশ্চেন, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার হলো 6টি। তাহলে মৌলিক অধিকার 6টি, মৌলিক কর্তব্য 11টি। পরবর্তী প্রশ্ন, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট। উত্তর কী হবে? কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত পশ্চিমবঙ্গে। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা ও কোলাঘাটের মাঝে অবস্থিত। এটি রূপনারায়ণ নদীর তীরে স্থাপিত। এর বর্তমান নাম ডক্টর বি.সি. রায় তাপবিদ্যুৎ কেন্দ্র। তাহলে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। এটি রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত এবং এর বর্তমান নাম হলো ডক্টর বি.সি. রায় তাপবিদ্যুৎ কেন্দ্র। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধের দেহত্যাগকে বলে? মহাপরিনির্বাণ, আত্মসচেতন, আর্য সত্য, মহাবীর নিষ্ক্রমণ। উত্তর কী হবে? গৌতম বুদ্ধের দেহত্যাগকে বলা হয় মহাপরিনির্বাণ। গৌতম বুদ্ধের দেহত্যাগকে মহাপরিনির্বাণ বলা হয়। এই ঘটনাটি খ্রিস্টপূর্ব 483 অব্দে কুশীনগরে ঘটেছিল,
যখন তিনি ৮০ বছর বয়সে নির্বাণ লাভ করে ইহলোক ত্যাগ করেন। মহাপরিনির্বাণ শব্দটি বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ ধারণা, যা কোনো বুদ্ধের শারীরিক মৃত্যু এবং চূড়ান্ত নির্বাণকে বোঝায়। তাহলে গৌতম বুদ্ধের দেহত্যাগকে বলা হয় মহাপরিনির্বাণ। এটি কোথায় ঘটেছিল? কুশীনগরে। আর গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে কি বলা হয়? গৃহত্যাগের ঘটনা হলো মহাবীর নিষ্ক্রমণ। এবং আত্মসচেতন এবং আর্য সত্য হলো বৌদ্ধ দর্শনের দুটি ভিন্ন ধারণা। আর্য সত্য হলো বৌদ্ধ ধর্মের 4টি মূল সত্য। কোন উপকূলের মাধ্যমে সিন্ধুবাসীরা বাণিজ্য করত? মালাবার উপকূল, কোঙ্কণ উপকূল, গুজরাট উপকূল, মাকরান উপকূল। উত্তর কি হবে? উত্তর হবে মাকরান উপকূলের মাধ্যমে সিন্ধুবাসীরা বাণিজ্য করত। সিন্ধু সভ্যতার অধিবাসীরা মাকরান উপকূল ব্যবহার করে পশ্চিম এশিয়া এবং মেসোপটেমিয়ার বর্তমানে ইরাকের সাথে সমুদ্রপথে বাণিজ্য করত। এই উপকূলটি আধুনিক পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দক্ষিণ উপকূলে অবস্থিত। এই মাকরান উপকূলটি কোথায় অবস্থিত? আধুনিক পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দক্ষিণ উপকূলে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, শ্বেতহস্তির দেশ নামে পরিচিত থাইল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, রাশিয়া। উত্তর কি হবে? শ্বেতহস্তির দেশ নামে পরিচিত থাইল্যান্ড। সর্বপ্রথম কারা প্রথম আলু খাওয়ার চল শুরু করে? ফরাসি, ওলন্দাজ, পর্তুগিজ, ইংরেজ। উত্তর কি হবে? প্রথম আলু খাওয়ার চল শুরু করে পর্তুগিজরা। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী? গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, যমুনা। উত্তর কি হবে? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী। এটি মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর থেকে উৎপন্ন হয়ে প্রায় 1465 কিমি পথ অতিক্রম করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এটি দক্ষিণ গঙ্গা নামেও পরিচিত, কারণ এটি গঙ্গার মতোই দক্ষিণ ভারতের অন্যতম পবিত্র ও গুরুত্বপূর্ণ নদী। তাহলে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী। এটি মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর থেকে উৎপন্ন হয়েছে। এটি দক্ষিণ গঙ্গাও বলা হয়, কারণ এটি দক্ষিণ ভারতের অন্যতম পবিত্র ও গুরুত্বপূর্ণ নদী। পরবর্তী প্রশ্ন, জীববিদ্যার জনককে? ল্যামার্ক, ডারউইন, অ্যারিস্টটল, হেকেল। উত্তর কি হবে? জীববিদ্যার জনক হলো অ্যারিস্টটল। পরবর্তী প্রশ্ন, ল্যান্ড অফ কেকস কাকে বলা হয়? স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক। ল্যান্ড অফ কেকস বলা হয় স্কটল্যান্ডকে। কোন দিনটি বসুন্ধরা দিবস হিসাবে অনুষ্ঠিত হয়? 22শে এপ্রিল, 22শে মে, 22শে মার্চ, 21শে মার্চ। উত্তর কি হবে? বসুন্ধরা দিবস হিসাবে পালিত হয় 22শে এপ্রিল। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কোন বছর স্থাপন করা হয়? 1974, 1986, 1972, 1981। উত্তর কি হবে? কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ স্থাপন করা হয় 1974 সালে। পরবর্তী প্রশ্ন, বন্যপ্রাণী সুরক্ষা আইনটি নির্দিষ্ট রূপে প্রবর্তন করেন জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, এম.এস. স্বামীনাথন, সুন্দরলাল বহুগুণা। উত্তর কি হবে? বন্যপ্রাণী সুরক্ষা আইনটি নির্দিষ্ট রূপে প্রবর্তন করেন ইন্দিরা গান্ধী। কত সালে? না 1972 সালে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর উপরিভাগের কতটা অংশ জলমণ্ডল দ্বারা আবৃত? 2/3, 1/4, 3/4, অর্ধেক অংশ। তাহলে পৃথিবীর উপরিভাগের কত অংশ জলমণ্ডল দ্বারা আবৃত? সেটি হলো 3/4, প্রায় 71% জল দ্বারা আবৃত। পরবর্তী প্রশ্ন, জলমণ্ডলের সবচেয়ে বড় অংশ আবৃত করে রেখেছে ক্রান্তীয় বৃষ্টিবহুল বনাঞ্চল, ঈষৎ লবণাক্ত বাস্তুতন্ত্র, নদী অঞ্চলের বাস্তুতন্ত্র, সামুদ্রিক বাস্তুতন্ত্র।
উত্তর কী হবে? জলমণ্ডলের সবথেকে বড় অংশ আবৃত করে রেখেছে সামুদ্রিক বাস্তুতন্ত্র। পরের কোশ্চেন, পৃথিবীর বহিরাংশের খোলসটি পুরু 6 থেকে 7 কিমি, 4 থেকে 6 কিমি, 9 থেকে 11 কিমি, 6 থেকে 9 কিমি। উত্তর কী হবে? পৃথিবীর বহিরাংশের খোলসটি পুরু 6 থেকে 7 কিমি। যুগ্ম বনাঞ্চল পরিচালন ব্যবস্থা প্রথম শুরু হয় কোন জেলাতে? পুরুলিয়া, বাঁকুড়া, 24 পরগনা, মেদিনীপুর। উত্তর কী হবে? যুগ্ম বনাঞ্চল পরিচালন ব্যবস্থা প্রথম শুরু হয় মেদিনীপুর জেলাতে। এই যুগ্ম বনাঞ্চল পরিচালন ব্যবস্থা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এটি 1970-এর দশকের গোড়ার দিকে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার আড়াবাড়ি নামক একটি গ্রামে এই ব্যবস্থা পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছিল। তাহলে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার আড়াবাড়ি নামক একটি গ্রামে 1970 সালে এই যুগ্ম বনাঞ্চল পরিচালন ব্যবস্থা বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট পরীক্ষণভাবে চালু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বাঁধ নির্মাণ প্রক্রিয়া দ্বারা সৃষ্ট সমস্যাগুলি হল নদীর ভগ্নাবস্থা ও ভৌত রূপান্তরকরণ, নদীর বাস্তুতন্ত্রের ভীষণভাবে প্রভাবিতকরণ, আশেপাশের ভূখণ্ডের জলমগ্ন ও লবণাক্তকরণ, উপরের সবকটি। উত্তর কী হবে? বাঁধ নির্মাণ প্রক্রিয়া দ্বারা সৃষ্ট সমস্যাগুলি উপরের সবগুলোই। পরবর্তী প্রশ্ন, ভারতে কবে রেলপথের সূচনা হয়েছিল? 1853 খ্রিস্টাব্দে, 1862 খ্রিস্টাব্দে, 1872 খ্রিস্টাব্দে, 1881 খ্রিস্টাব্দে। উত্তর কী হবে? ভারতে রেলপথের সূচনা হয়েছিল 1853 খ্রিস্টাব্দে। প্রথম রেলপথ কোথা থেকে কোথা চালু হয়? প্রথম যাত্রীবাহী ট্রেনটি বোম্বে, বর্তমানে মুম্বাই থেকে থানে পর্যন্ত চলেছিল। তাহলে বোম্বে টু থানে 1853 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদকে বলা হয়? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। উত্তর কী হবে? ভারতীয় সঙ্গীতের উৎস বলা হয় সামবেদকে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বত মিলিত হয়েছে এইখানে? কার্ডামম পাহাড়ে, পালনি পাহাড়ে, আনাইমালাই পাহাড়ে, নীলগিরি পাহাড়ে। উত্তর কী হবে? পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বত মিলিত হয়েছে নীলগিরি পাহাড়ে। পরবর্তী প্রশ্ন, রাজস্থানের মরু অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত বালিয়াড়িগুলি কী নামে অভিহিত করা হয়? বারখান, সিপ, ধ্রিয়ান, ইয়ারদাং। উত্তর কী হবে? রাজস্থানের মরু অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত বালিয়াড়িগুলিকে বলা হয় বারখান। বারখান কেমন দেখতে? বারখান হলো অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি যা মরুভূমিতে সাধারণত দেখা যায়। এগুলি বায়ুপ্রবাহের দিকে উত্তল এবং বিপরীত দিকে অবতল বা বাঁকানো হয়। রাজস্থান মরুভূমি অঞ্চলে, বিশেষ করে থর মরুভূমিতে এই ধরনের বালিয়াড়ি ব্যাপকভাবে দেখা যায়। তাহলে বারখান দেখতে অনেকটা অর্ধচন্দ্রাকৃতি। এটি রাজস্থানের মরুভূমি, থর মরুভূমিতে দেখা যায় এবং এই বায়ুপ্রবাহের দিকে উত্তল এবং বিপরীত দিকে অবতল বাঁকানো হয়। পরবর্তী প্রশ্ন, শুষ্কতা সহ্যকারী উদ্ভিদকে বলা হয় হ্যালোফাইট, হাইড্রোফাইট, মেসোফাইট, জেরোফাইট। উত্তর কী হবে? শুষ্কতা সহ্যকারী উদ্ভিদকে বলা হয় জেরোফাইট। জেরোফাইট উদ্ভিদের উদাহরণ হলো যেমন ফণিমনসা, বাবলা। এই যে আরও অপশানগুলো আছে, হ্যালোফাইট এই উদ্ভিদগুলি লবণাক্ত পরিবেশে জন্মায়, যেমন ম্যানগ্রোভ, সুন্দরী, গরান, গেওয়া। আর হাইড্রোফাইট এই উদ্ভিদগুলি জলে জন্মায় বা জলীয় পরিবেশে থাকে, যেমন পদ্ম, শাপলা। আর মেসোফাইট এই উদ্ভিদগুলি নাতিশীতোষ্ণ জলবায়ুতে জন্মায়, যেখানে জলের পরিমাণ মাঝারি এবং পর্যাপ্ত থাকে, যেমন বেশিরভাগ সাধারণ গাছ এবং শস্য। তাহলে মরু অঞ্চলের উদ্ভিদ জেরোফাইট, লবণাক্ত উদ্ভিদ হলো হ্যালোফাইট, আর যেটি জলে জন্মায় সেটি হলো হাইড্রোফাইট। আর এমনি সাধারণ উদ্ভিদগুলি নাতিশীতোষ্ণ জলবায়ুতে যেগুলি জন্মায় সেগুলি হলো মেসোফাইট। পরবর্তী প্রশ্ন,
ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান? লোহা, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন। উত্তর কি হবে? ক্লোরোফিলে কোন ধাতু থাকে? ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম ধাতু থাকে। পরবর্তী প্রশ্ন, গোয়েন্দা ব্যোমকেশ বক্সী চরিত্রটির সৃষ্টি কে করেছিলেন? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়। উত্তর কি হবে? গোয়েন্দা ব্যোমকেশ বক্সী চরিত্রটি সৃষ্টি করেছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আজকের সেটের শেষ প্রশ্ন, হোমওয়ার্ক। ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে কোন মৃত্তিকা? পলি মৃত্তিকা, লোহিত বা লাল মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা। এই উত্তরটি তোমরা কমেন্টে জানিও। আর তোমরা যদি মিলিয়ে থাকো 30টি কোশ্চেনের মধ্যে কতগুলো পারলে সেটাও তোমরা কমেন্টে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।